প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি অনেকদিন আগে ভূত এফএমে শেয়ার করেছিলাম। এই ঘটনাটি যখন আমি শেয়ার করি তখন অনেকে এই ঘটনাটির প্রশংসা করেছিলেন এবং অনেক মানুষ সেই জায়গাটি দেখতে চেয়েছিলেন। যদিও তখনও ওখানে গিয়ে আমি গিয়ে ওখানে ভিডিও করতে সক্ষম হইনি, কিন্তু পরবর্তীতে ওই স্থানে আমি গিয়েছিলাম এবং ভিডিও করেছিলাম। মধ্যবর্তী সময়ে এই ঘটনা আমি একদম হারিয়ে ফেলেছিলাম এবং অনেকটা ভুলেও গিয়েছিলাম আমি, যেহেতু অনেক ঘটনা আমি শেয়ার করেছি। আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আমরা যখন পুরাতন বিভিন্ন রিমেম্বারিং স্টোরিজগুলো আমরা আপলোড করছি, তখন অনেকেই কমেন্ট সেকশনে এই ঘটনাটি শুনতে চেয়েছিলেন। যেহেতু এটা আমি হারিয়ে ফেলেছিলাম আর এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম রাজবাড়ী জেলার মাটিপাড়া গ্রামের সজীবের কাছ থেকে। যেহেতু সজীব এই ঘটনাটি আমাকে দিয়েছিল, এই কারণে আমি পুনরায় সজীবের সাথে যোগাযোগ করি এবং সজীবের কাছ থেকে এই ঘটনাটি আবারও আমি সংগ্রহ করি। আর এই ঘটনাটি আবার আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যারা পূর্বে শুনেছেন তাদেরও ভালো লাগবে, আর যারা নতুন শুনছেন তাদের কাছেও ভালো লাগবে। ঘটনাটির সময়কাল অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের সময়ের ঘটনা। ওই মাটিপাড়া গ্রামে একজন জেলে বসবাস করতেন, তার নাম ছিল রাম। এই রাম জেলে তার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একটি বাজারে গিয়ে মাছ বিক্রি করত। আর তিনি মাছ ধরতেন মূলত পদ্মা নদীতে। এখন রাজবাড়ী জেলার যে পদ্মা নদীটি একদম শহর ঘেঁষে চলে গেছে, তখন কিন্তু এটি এত কাছে ছিল না, তখন আরো দূরে ছিল। তার একটা ছোট্ট নৌকা ছিল, সেই নৌকায় তিনি জাল দিয়ে মূলত ইলিশ মাছ ধরতেন। ইলিশ মাছের সাথে আরো অন্যান্য মাছও পেতেন, সেগুলো তিনি বাড়ির কাছে একটি বাজারে বিক্রি করতেন। তার বেচা কেনা যে খুব ভালো হতো তা নয়, কোনোদিন সব মাছ বিক্রি হয়ে যেত, কোনোদিন কিছু মাছ বিক্রি হতো, আবার কিছু রয়ে যেত। যেগুলো রয়ে যেত সেগুলো তিনি বাড়িতে নিয়ে আসতেন। তার একটি পুরাতন সাইকেল ছিল, সাইকেলের পেছনে যে ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারে মাছের ঝুড়ি রাখার ব্যবস্থা ছিল। বাড়িতে যখন অবিকৃত মাছগুলো নিয়ে আসতেন তখন তার স্ত্রী ওই মাছগুলো রান্না করতেন, কখনো কখনো পাড়া প্রতিবেশীদেরও দিয়ে দিতেন তিনি। যেহেতু খুব গরিব মানুষ ছিলেন, আর তখন ওই গ্রামে ইলেকট্রিসিটিও ছিল না, আর তখন ওখানে ফ্রিজের কথা তো চিন্তাই করা যায় না, যার কারণে তিনি মাছগুলো খেয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় অন্তর দেখতেন না। কোনো এক দিন ওনার মাছ বিক্রি করতে করতে বেশ দেরি হয়ে যায় এবং মাছ অর্ধেকের মতো বিক্রি হয় আর বাকি অর্ধেক রয়ে যায়। তার মধ্যে ইলিশ মাছ ছিল এবং অন্যান্য মাছও ছিল। এখানে একটা বিষয় বলে রাখি যে মাটিপাড়া এবং বেথুলিয়া এই জায়গার ঠিক মধ্যবর্তী জায়গায় একটি জঙ্গল রয়েছে, আর ওই জঙ্গলের একদম পাশ ঘেঁষে একটি বড় বট গাছ রয়েছে। এই বট গাছ স্থানীয় ভাষায় পীরতলা নামে পরিচিত। ওই বট গাছের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এই বট গাছের মাথার দিকে পরগাছা আছে, এবং পরগাছা আমরা দেখেছি যে বট গাছে অনেক পরগাছা হয়, যেমন খেজুর গাছ হয়, সুপারি গাছ হয়, বড়ই গাছ হয়, বিভিন্ন গাছ হয়। বট গাছের মধ্যে আবার পাকড় গাছও দেখা যায়। ওই বট গাছে প্রায় 7টা ভিন্ন ভিন্ন ধরনের গাছ রয়েছে, যেটি আমি নিজে সেখানে গিয়েছি এবং দেখেছি। উনি কোনো এক রাতের বেলা যখন অবিকৃত মাছ নিয়ে ফিরছিলেন তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। এখন উনি আশেপাশে দাঁড়ানোর কোথাও জায়গা খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন আরেকটু সামনেই তো ওই পীরতলা রয়েছে, সুতরাং ওখানে যাই, ওই বট গাছের নিচে দাঁড়াই, ওখানে তো খুব ঘন পাতা, বৃষ্টির পানি আমার গায়ে পড়বে না। ওই চিন্তা করে উনি ওনার সাইকেলটি আর একটু জোরে চালিয়ে ওই বট গাছের কাছে চলে যান এবং বট গাছের পাশে সাইকেলটি দাঁড় করিয়ে রেখে চুপ করে বট গাছের গোড়ায় বসে আছেন। কিছু সময় পর হঠাৎ উনি ফিল করেন যে এখানে আরো কিছু মানুষের উপস্থিতি বা অন্য কোনো প্রাণীর উপস্থিতি রয়েছে।
সেটা কেমন, ওই বট গাছের পাশেই একটি কবরস্থান রয়েছে। তো উনি ওখানে বসে আছেন এবং উনি দেখছেন যখন বিদ্যুৎ চমকাচ্ছে, ওই বিদ্যুতের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে কোনো একটি কবরের ভেতর থেকে কিছু একটা উঠে আসছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, কোনো শেয়াল বা কুকুর কিনা, কারণ অনেক সময় ওই লাশ খাওয়ার জন্য শেয়াল কুকুররা রাতের বেলা কিন্তু কবর ঘুরে ভেতরে নেমে পড়ে। উনি ওই বিজলির আলোতে যতটুকু দেখতে পাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল না, এটা তো শেয়াল কুকুরের মতো কিছু না। আরো কয়েক মুহূর্ত পর তিনি বুঝতে পারেন যেই জিনিসটি কবরের ভেতর থেকে উঠে আসছে এটি মানুষের মতোই, কিন্তু শরীরে সাদা কিছু জড়ানো। তখন রাম জেলে ভাবতে থাকেন যে এ নিশ্চয় কাফন চোর, কারণ ওই সময়ে কাফন চোরের একটা উপদ্রব ছিল বিভিন্ন জায়গায়। এখন যদিও সেই উপদ্রব অনেকটাই কমে গেছে, কিন্তু তখন কিন্তু এটা ছিল। আপনার কাফন চোরের বিভিন্ন গল্প টল্প শুনেছেন, এটা আমিও বলেছি কাফন চোরের গল্প। কিছু সময় পর উনি আরো একটি ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করেন। বিজলির আলোতে তিনি দেখতে পান যে একজন নয়, প্রায় 5 থেকে 7 জন মানুষের অবয়ব কবরের মধ্য থেকে উঠে আসলো। প্রত্যেকের গায়ে কাফনের কাপড়ের মতো মনে হচ্ছে। রাম জেলে ভাবলেন যদি কাফন চোরই হবে তাহলে কাফনের কাপড় তো গায়ে জড়িয়ে রাখার কথা নয়, তাহলে এরা কারা? আর চোর হলে তো একসাথে এত লোক চুরি করতে আসবে না, একজন আসতে পারে, 2 জন আসতে পারে, তা বলে 5-7 জন আসবে, এটা কেমন কথা? তাদের উচ্চতা, দেহের গঠন স্বাভাবিক মানুষের মতোই ছিল। রামজেলে চুপ করে বসে আছেন ওই বট গাছের গোড়া এবং সবকিছু দেখছেন যে কি হবে। তিনি খেয়াল করলেন যে ওই 7 জনের মতো 5 বা 7 জন, এক্সাক্ট ফিগার বলা মুশকিল, 5 জন বা 7 জন হবে আর কি, তারা লাইন ধরে হেঁটে আসছে এবং হেঁটে এসে ঠিক বট গাছের পেছনে গিয়ে মিলিয়ে গেল। রামজেল একটু উকি দিয়েও দেখলেন যে তারা কোথায় গেল, দেখলেন যে না, তাদেরকে আর কোথাও দেখা যাচ্ছে না। রামজেলে যে ওখানে বসে আছে, তারা হেঁটে আসছে, তারা কিন্তু কোনো ভ্রুক্ষেপই করেনি যে এখানে কেউ বসে আছে। অথচ বিজলির আলোতে ওদিক দিয়ে হেঁটে আসলে যে কোনো মানুষেরও কিন্তু বোঝার কথা যে ওখানে কেউ একজন বসে আছে, কিন্তু এটা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তখন তিনি বুঝতে পারেন যে আসলে এটি প্যারানরমাল কিছু হবে, কারণ স্বাভাবিক মানুষ হলে অবশ্যই তাকে দেখতো, তার সাথে কথা বলতো বা তার ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু এরা চোরও নয়, ডাকাতও নয়, নিশ্চয়ই অন্য কিছু। তিনি কিছুটা ভয় পান, কিন্তু তারপরেও এতটা ভয় পাননি যে তিনি ভেঙে পড়বেন বা অজ্ঞান হয়ে পড়ে যাবেন। যেহেতু রাতের বেলা মাছ ধরতেন, মাছ নিয়ে রাস্তাঘাটে আসা যাওয়া করতেন, টুকটাক ঘটনার সাথে তিনি পরিচিত ছিলেন। বৃষ্টি কিছুটা কমে এলে তখন তিনি সাইকেলটা নিয়ে আবার বাড়ির পথ ধরেন। পথটা তখন মেঠো পথ ছিল, কাদা হয়ে গিয়েছিল এবং মোটামুটি ঝাঁকিও লাগছিল খুব। সাইকেল নিয়ে আসার সময় তিনি ফিল করছিলেন তার যে মাছের ঝুড়িটি সাইকেলের ক্যারিয়ারে পেছনে রেখেছেন, মনে হচ্ছে ওর মধ্যে কিছু জিনিস লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন হয়তোবা সাইকেলে ঝাঁকি লাগছে এই কারণে লাফাচ্ছে, কিন্তু মাছ তো মৃত মাছ ছিল, ঝাঁকির কারণে হয়তোবা লাফালাফির শব্দ পাওয়া যেতে পারে, কিন্তু এছাড়া তো অন্য কোনো শব্দ হওয়ার কথা না। কোনো জীবিত মাছ ওই ঝুড়ির মধ্যে ছিল না, আর মাছও খুব বেশি ছিল না, অল্প মাছ ছিল। উনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর সাইকেলটা রাখেন, ওনার স্ত্রীকে বলেন যে কিছু মাছ আছে, তাড়াতাড়ি সেগুলো কুটে রান্না করে ফেলো, আমি কলপারে যাচ্ছি, গোসল করব। উনি যখন গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার স্ত্রী বলে যে মাছ কোথায়? কোনো মাছই তো নাই ঝুড়িতে। বলে হ্যাঁ, বলো কি, বেশ কিছু মাছ তো ভিতরে ছিল। তখন রামজেলের স্ত্রী তাকে বলে তুমি এসে দেখে যাও, একটা মাছও নাই। তখন রামজেলে এসে দেখে সত্যি তো মাছ নাই। তখন তিনি বলেন যে মাছ কি তাহলে ঝাঁকিতে পড়ে গেল? কিন্তু
তার স্ত্রী বলেন যে না, এই ঝুড়ির ঢাকনি বা যেটা ঢেকে রাখে আর কি, এই ঢাকনিটা শক্তভাবে সুতো দিয়ে বাঁধা ছিল। সুতরাং শক্তভাবে যেভাবে বাঁধা ছিল, এভাবে কোনো মাছ বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে মাছ কোথায় গেল? তখন রামজেলে বললেন যে হয়তো বা হতেও পারে মাছ পড়ে গেছে। এই যে ওই পীরতলা কবরস্থানের ওখানে তিনি যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন বট গাছের গোড়ায় বসে বসে, এবং বাড়িতে ফেরার সময় যে ঝুড়ির মধ্যে অদ্ভুত শব্দ হচ্ছিল, এই বিষয়টি তিনি তার স্ত্রীকে বললেন না। বললে হয়তো বা ভয় পেতেন। যাই হোক, উনি ওই দিনের মতো আর কোনো কথা টথা বলেন না এই বিষয় নিয়ে। পরের দিন যথারীতি তিনি মাছ ধরেন এবং মাছ ধরে বাজারে বিক্রি করতে যান। সেদিনও তার ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাচ্ছিল, কিন্তু সেদিন তার কোনো অবশিষ্ট মাছ ছিল না, সব মাছ বিক্রি হয়ে গিয়েছিল। তিনি যখন ফিরে আসছেন তখন সেই পীরতলা বটগাছের ওখানে দেখেন 3 জন মানুষ দাঁড়িয়ে আছে, ছিপছিপে গরম, লুঙ্গি পরা, খালি গায়ে, দেখতে স্বাভাবিক মানুষ, গায়ের রং কালো, দেখে অন্ধকারে দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই 3 জন মানুষ রামজেলেকে দাঁড় করায় এবং বলে, তোমার মাছের স্বাদ তো খুব ভালো, তোমার মাছ তো আমরা খেলাম, আমাদের কাছে মাছ বিক্রি করবে? বলে যে আজকে তো কোনো মাছ নেই, মাছ তো সব বিক্রি হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নেই, তুমি মাছ আগামী কালকে থেকে আমরা একটা জায়গার কথা বলবো, সেইখানে বিক্রি করবা, ভালো দাম পাবা, আমাদের কাছে মাছ বিক্রি করে আমরা তোমাদের মানে উপযুক্ত যে মূল্য সেটা তোমাদেরকে দেব। তিনি ভাবলেন যে ভালো, তো এরকম হলে তো ভালোই হয়। তখন বললেন যে আগামীকাল আপনাদেরকে কোথায় পাবো? তখন রামজেলে বলল, রাত ঠিক 10টার দিকে, তখন গ্রামে কিন্তু রাত 10টা মানে অনেক রাত, তো রাত ঠিক 10টার দিকে এখানে চলে আসবে, আমরা ওই বাজারে তোমাকে নিয়ে যাব। রামজেলে বললেন ঠিক আছে, তাহলে আরেকটু ভালো হলো, আর একটু বেশি সময় ধরে মাছ ধরবো, মাছও বেশি পাবো, ভালো দামে বিক্রি করতে পারবো। ওই দিন তিনি আর বাজারে মাছ বিক্রি করতে যাননি, তিনি বেশ সময় নিয়ে মাছ ধরেছিলেন, পরে আবার সাইকেল নিয়ে বাড়িতে ফেরত আসেন। বাড়িতে এসে তখন আবার ওই যে পীরতলা বট গাছ যেটা, সেদিকে যাত্রা শুরু করেন। ওখানে যাওয়ার পর দেখেন যে ওই 3 জন লোক দাঁড়িয়ে আছে, বলে যে চলো যাই, তোমাকে নিয়ে যাচ্ছি আমরা। তখন ওই যে কবরস্থান সংলগ্ন যে জঙ্গলটা রয়েছে, বটগাছ, কবরস্থান এবং সংলগ্ন যে জঙ্গলটি রয়েছে, সেখানে রামজেলেকে নিয়ে যান তারা। যাচ্ছেই জঙ্গলে ঢোকার পর হঠাৎ দেখলেন যে একটা জায়গায় কিছু আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে সেখানে বেশ কিছু লোক রয়েছে। আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেখানে তিনি এমন 3-4 জন জেলেকে দেখলেন যাদের সাথে বহু আগে তার দেখা হয়েছিল, তারা একসাথে মাছ ধরেছেন, মাছ বিক্রিও করেছেন, কিন্তু বহুদিন যাবত তাদের সাথে তার আর দেখা নাই, কিন্তু ওখানে তারাও মাছ বিক্রি করতে এসেছেন। এই 3-4 জন পূর্বের পরিচিত এবং রামজেলে, আর 10-12 জন মানুষ, হাতে হারিকেন আছে সবার, তারা মাছ কিনতে এসেছে। কিন্তু রামজেলে একটি বিষয় বুঝতে পারছে না যে এত জায়গা থাকতে রাতের বেলা এই জঙ্গলের মধ্যে কেন মাছের বাজার বসে। একজন লোক আসলো, তার কাছ থেকে বেশ ভালো দাম দিয়ে সব মাছ কিনে নিয়ে গেল। তখন রামজেলে চিন্তা করলো, ভালোই তো, বাজারে গিয়ে সারাক্ষণ বসে থেকে মাছ বিক্রি হয় না, আর এখানে এত দ্রুত সবগুলো মাছ ভালো দামে বিক্রি হয়ে গেল, এইখানেই তো আসা ভালো। তো মাছ বিক্রি করার পর ওই যে 3 জন লোক যারা রামজেলেকে এই জঙ্গলে নিয়ে এসেছিল, তারা বলল যে কি দাম পেয়েছো? তখন রামজেলে বলে হ্যাঁ পেয়েছি। তখন তারা বলে যে আবার এসো, এখানে প্রতিদিন আসবা, প্রতিদিন মাছ বিক্রি করবা। কিন্তু একটা বিষয়, এরা কিন্তু তাকে একবারও বলেনি যে খবরদার এখানকার কথা কাউকে বলবা না, কোনো জেলেকে বলবা না। এই বিষয়টা
তারা তাকে বলেনি। কিন্তু আমরা স্বাভাবিক ভৌতিক ঘটনায় কি দেখি, কোনো জিন কোনো মানুষকে বলে দেয়, খবরদার এই কথা তোরা কাউকে বলবি না, বললেই বিশাল ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই বিষয়টি তাকে তারা বলে না। কিন্তু রাম জেলে এমনিতেই কাউকে বলেনি, এই কারণে বলেনি যে অন্য জেলেরা যদি এই জায়গার তথ্য পেয়ে যায় তাহলে তারাও এখানে মাছ বিক্রি করতে আসবে, আর এত লোক যদি মাছ বিক্রি করতে চলে আসে তাহলে ক্রেতা ভাগাভাগি হয়ে যাবে, মাছের দাম কম পাওয়া যাবে। এই জন্য রাম জেলে কিন্তু বিষয়টা চেপে যায়। এভাবে প্রায় প্রতিদিনই রাম জেলে আসতো। 3-4 দিন আসার পর হঠাৎ এক রাতে এসে দেখে যে ওখানে কোনো মানুষ নেই। তিনি চিন্তা করছেন কি ব্যাপার, আজ কি লোকজন আসবে না? হঠাৎ একজন বৃদ্ধ লোক হেঁটে হেঁটে আসছে, এই দৃশ্য দেখতে পায় রাম জেলে। রাম তাকে জিজ্ঞেস করে যে আপনি কি মাছ কিনবেন? তখন ওই বৃদ্ধ বলে যে, ওই বৃদ্ধ লোকটি রাম জেলেকে বলে তুমি আর কখনো এখানে আসবা না। তখন রাম বলে কেন আসবো না, এখানে তো ভালো দাম পাই, আর মাছও একবারে বিক্রি হয়ে যায়, আমি গরিব মানুষ, এখানে এসে যদি একটু উপার্জন হয় তো খারাপ কি? তখন ওই বৃদ্ধ লোকটি বলে তারপরও বলছি তুমি আসবা না, তোমাকে আমি একটি জাল উপহার দিচ্ছি, এই জালটি তুমি নিয়ে যাও, এই জালে তুমি ভালোই মাছ পাবা, আর এই জালটি কিনতে গেলেও তোমার বেশ টাকা পয়সা লাগতো, এটা দিয়ে মাছ ধরো, বাজারেই বিক্রি করো, কিন্তু এখানে আর এসো না। এই বলার পর ওই লোকটি আবার জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে মিলিয়ে যায়। রাম জেলে সে চিন্তা করে এখন এতগুলো মাছ যে আমি ধরেছি, বিক্রি করতে না পারলে এখন এই মাছগুলো বাড়িতে নিয়ে যাব, নষ্ট হয়ে যাবে মাছ, চিন্তা করছে। কিন্তু তারপরেও কিছুই করার নেই, কারণ কোনো মানুষ নেই, কার কাছে বিক্রি করবে। যাই হোক, সে পানি টানি দিয়ে ওই মাছগুলো বাড়িতে ফিরে গিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছিল। সকালে উঠে কিছু মাছ পচে গিয়েছিল, কিছু মাছ সে বিক্রি করেছে। কিন্তু একটি বিষয় সে বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে আমার সাথে। হঠাৎ এখানে মাছ ধরাই বা মানে মাছ বিক্রি করা শুরু করলাম অদ্ভুতভাবে, আবার একজন এসে মানা করে দিয়ে যাচ্ছে, ঘটনা কি? তখন তিনি ভাবলেন হয়তোবা ওই যে 3-4 জন পূর্বের পরিচিত জেলে তাদেরকে দেখেছিল, এরা হয়তোবা এই লোকটাকে পাঠিয়েছে যাতে আমি এখানে এসে মাছ বিক্রি না করি, ওদের মনে হয় ব্যবসা কম হচ্ছে, এই চিন্তা করেছে। যাই হোক, ওই জালটা দিয়ে মাছ মানে ভালোই ধরা পড়ছিল আর কি, মানে স্বাভাবিকভাবে যেই মাছ সে ধরতো তার থেকে ভালোই ধরতে পারছিল। এখন যেহেতু একজন মানা করে গেছে, সে চিন্তা করছে যে না, এর মানা শুনবো কেন, সে হয়তোবা তাদের স্বার্থে আমাকে মানা করেছে, আমি যাব। পরের দিন রাম জেলে যায়, গিয়ে দেখে যে আজও কেউ নেই। কিন্তু সে যখন মাছ নিয়ে গেছে তখন সেই বৃদ্ধ লোকটি চলে এসেছে, এসে বলছে তোমাকে না মানা করেছিলাম এখানে আসতে, তুমি কেন এসেছো? তখন রাম জেলে বলছে আমি গরিব মানুষ, একটু ভালো দামের আশায় এখানে আবারও এসেছি, লোভ সামলাতে পারেনি। তখন ওই লোকটি বলে তোমার লোভের খেসারত তুমি দিবা। এই কথা বলার পর হঠাৎ করে ওই লোকটি ভ্যানিশ হয়ে যায়, আর ওই লোকটি ভ্যানিশ হওয়ার সাথে সাথে দেখে জঙ্গলের ভেতর থেকে 3টা সেই লোক, যেই 3টা লোক তাকে ডেকে নিয়ে গিয়েছিল, ওই জঙ্গলের এই বাজারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, এই 3টি লোক দ্রুত গতিতে দৌড়িয়ে রামজেলের কাছে চলে আসে এবং এসেই তার যে মাছের ঝুড়ি, এই ঝুড়ির উপর হুমড়ি খেয়ে পড়ে এবং কাঁচা মাছই খাওয়া শুরু করে। রামজেলে এই দৃশ্য দেখার পরেই সে বুঝতে পারে যে এরা নিশ্চয়ই কোনো স্বাভাবিক লোক নয়, এরা মানুষ নয়, এরা অন্য কিছু। তখন সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো শুরু করে, কিন্তু রাতের বেলা জঙ্গলে তো পথ ঘাট সে বুঝতে পারছিল না, এদিক সেদিক দিয়ে ছুটছিল, তার শরীর কেটে ছিঁড়ে যাচ্ছিল। তারপরেও একটা সময় জঙ্গল থেকে সে বের হতে পারে। বের হওয়ার পর সে কিছুটা আহত অবস্থায় বাড়িতে ফিরে যায়। তখন তার স্ত্রীকে সব বিষয় খুলে বলে। তখন তার স্ত্রী বলে যে আচ্ছা, তুমি যেই পরিচিত লোকদেরকে দেখেছিলে, যাদেরকে তুমি চিন্তা,
তাদের একটু খবর নিও তো, তারা এখন কোথায়, তারা কি সত্যি সত্যি এখানে মাছ ধরতে আসতো, তাদের কাছ থেকে এই জঙ্গল সম্পর্কে খোঁজ খবর নাও। তিনি তখন যে লোকদেরকে চিনত তাদের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর অদ্ভুত একটা তথ্য তিনি, সেটি হচ্ছে প্রত্যেকের পরিবার থেকে বলা হয় যে এরা সকলেই তো নিখোঁজ, তাদের ডেড বডিও পাওয়া যায়নি, তারা নিখোঁজ হয়ে গেছে, মাছ ধরতে গিয়েছে আর ফেরত আসেনি কখনো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, কারণ হচ্ছে যে আগে তো পদ্মা অনেক উত্তাল ছিল, আর তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, অনেক সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি হতো, ডেড বডিও খুঁজে পাওয়া যেত না। ওদের পরিবাররা মনে করেছে হয়তো এভাবেই তাদের মৃত্যু হয়েছে, কারণ 10-12 বছর হয়ে গেছে, তাদের কোনো খোঁজ খবর নেই, নিশ্চয়ই মারা গেছে, তাদের নৌকাটাও খুঁজে পাওয়া যায়নি। আর যেই রাতের পর থেকে তারা উধাও হয়ে গেছে, ওই রাত্রেও ঝড় হয়েছিল, এই কারণে তারা চিন্তা করেছে যে তারা হয়তো এভাবেই মারা গিয়েছে পানিতে ডুবে। তাহলে এই লোকগুলো কেন নিখোঁজ হয়ে যাচ্ছিল? তখন রামজেলে বুঝতে পারে যে আসলে এই কারণেই ওই যে মুরব্বী টাইপের লোকটি তাকে বলেছিল তুমি আর এখানে এসো না, কারণ আমি যদি আরো কয়েকদিন আসতাম তখন মাছের সাথে এই পিশাচগুলো আমাকেও খেয়ে ফেলতো। আর পরিচিত যেই মানুষগুলোকে, যে জেলেগুলোকে রাম জেলে দেখেছিল, তারা আসলে মায়াজালের মাধ্যমে সৃষ্ট একটি অবয়ব ছিল, যিনারাই ওই লোকদের সুরত ধরে তার মনে সাহস সঞ্চার করেছে এই চিন্তা করে, যাতে সে ভাবে যে আমার পরিচিত লোক তো এখানে আসেই, মাছ তো বিক্রি করেই, তা আমিও আসবো, সমস্যা কি। এবং আর কয়েকদিন আসলে হয়তোবা রাম জেলেও হারিয়ে যেত, চিরতরে নিখোঁজ হয়ে যেত, তাকে আর খুঁজে পাওয়া যেত না। প্রিয় লিসেনার্স, মাটিপাড়ার এই জঙ্গল এখনো আছে, তবে এই জঙ্গলটি আগের মতো ঘন জঙ্গল নেই। আমি সেখানে গিয়েছিলাম, সেখানে ড্রোন দিয়ে ভিডিও শুট করেছিলাম, এই বটগাছটার ভিডিও করেছিলাম, সেখানে সজীবকে নিয়ে এসেছিলাম, সজীবের কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছিলাম, এবং ওই জঙ্গলের ভেতরে আমি ঢুকেছিলাম। আশেপাশে এখন ঘরবাড়ি হয়ে গেছে, এখন সেই জঙ্গল আজ থেকে 50-55-60 বছর আগের যে জঙ্গল আর এখনকার জঙ্গলের আকাশ পাতাল পার্থক্য, এখন আর দেখে সেটা বোঝা যাবে না। রামজেলে 107 বছর জীবিত ছিল, 2007 সালের দিকে তার মৃত্যু হয়। সে এই ঘটনাটি যখনই মানুষ পেত গল্প করার মতো, এই ঘটনাটি সবার সাথে শেয়ার করত। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের এই রিমেম্বারিং স্টোরিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে ঘটনাটি শোনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে গল্পটি আমি আপনাদের সামনে শেয়ার করব, গল্পটির সময়কাল ছিল 1992 সাল। যিনি এই গল্পটি আমাকে বলেছেন তার নাম মোহাম্মদ আলী, তার বাড়ি তাহিরপুরে। উনি পাথরের ব্যবসার সাথে জড়িত আছেন দীর্ঘ সময় ধরে। ওনার জানা মতে 1992 সালের দিকে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। ঘটনাটির স্থান হাত্তিরগাতা নামক একটা জায়গা। এই হাত্তিরগাতা এমন একটি জায়গা, এই জায়গাটি যখন একদম শুষ্ক মৌসুম থাকে তখনও পানি থাকে, এবং এখানকার পানি কখনো শুকায় না। 1992 সালের এই একটা দিনে, ঠিক কোন মাস বা কোন দিন এটি আমাকে ঠিক বলতে পারেন নাই, তবে এতটুকু বলতে পারেন সেটা ভরা বর্ষার সময় ছিল। টাঙ্গুয়ার হাওরে পানি থই থই করছিল। মেঘালয়ের সাইড দিয়ে ইন্ডিয়া থেকে আসা পাথরগুলো এবং স্থানীয়ভাবেই সংগ্রহিত পাথরগুলো কার্গোতে বোঝাই করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়, এবং সেটা এখনো নিয়ে যাওয়া হয়। 2000 সালে যখন টাঙ্গুয়ার হাওর রামসার সাইনভুক্ত হয়, তার আগ পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে কার্গো এবং বিভিন্ন ধরনের নৌযান চলাচল করত। 2000 সালের পর থেকে টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের উদ্যোগ নেওয়ার ফলে তার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের নৌযান, মালামাল বোঝাই নৌযানগুলো চলাচল সংরক্ষিত করে দেওয়া হয়। প্রিয় লিসেনার্স, এমনই একটি ঘটনা আপনাদের সামনে শোনাবো, যেটি শুনে আসলে আমিও মুগ্ধ হয়েছিলাম
অভিভূত হয়েছিলাম। মোহাম্মদ আলী ভাই উনি জানান 1992 সালের কোনো এক সন্ধ্যায় ভারত থেকে আনা পাথরগুলো টাঙ্গুয়ার হাওরে বোঝাই করা, মানে টাঙ্গুয়ার হাওরের একটা প্রান্ত, এটা পূর্ব প্রান্তের একটা গ্রাম, ওখানে বোঝাই করা হয় পাথরগুলো। যখন লোড হয়ে যায় তখন কার্গোটি সিলেটের সুরমা নদীতে ওঠার জন্য টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে চলতে থাকে। যেহেতু বর্ষাকাল ছিল, খুব শর্টকাট ওয়েতেই সুরমা নদীতে চলে যাওয়া যেত, এই জন্যই টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে যাওয়া শুরু করলো। কিন্তু কার্গোটিকে একটু গভীর জায়গা দিয়ে যেতে হবে, কারণ আমরা জানি কার্গোতে যখন মালামাল লোড করা হয় তখন কার্গোটি একদম ডুবে যাওয়া ভাব হয়। তো কম বা অগভীর জায়গা দিয়ে গেলে মাটির সাথে ধাক্কা লাগতে পারে বা আটকে যেতে পারে, এই জন্য বেশ গভীর জায়গা দিয়ে যেতে হবে। এই জন্য ওই সময় যিনি মানে চালাবেন আর কি, কার্গোটি চালাবেন, যিনি মাস্টার ছিলেন, তখন ওই মাস্টার সিদ্ধান্ত নেন যে উনি হাতির গাতা ওই জায়গাটা হয়ে যাবেন। স্থানীয় কয়েকজন লোক যারা ওই কার্গোতে চাকরি করত, তারা বললো না, হাতির গাতা আসলে রাতের বেলা এই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না, জায়গাটা ভালো না। কিন্তু কার্গোর যিনি মাস্টার উনি বললেন যে না, এটা কোনো বিষয় না, আমরা কতজন আছি, এরকম তো কোনো ঘটনা তো আমি কখনো শুনি নাই যে কোনো সমস্যা হয়, সুতরাং আমরা এদিক দিয়েই যাব। আর তাছাড়া আমাদের কার্গোটা বড় এবং উঁচু, এই জায়গাটা গভীরতা বেশি, এদিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে, অন্য জায়গা দিয়ে গেলে কার্গোটা আটকে যেতে পারে। যাই হোক, তারা ওই দিক দিয়ে যাওয়া শুরু করে। রাত তখন প্রায় 11:30। হঠাৎ কার্গোর ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং কার্গো থেমে যায়। কার্গোতে থাকা সব স্টাফরা কি কারণে ইঞ্জিন বন্ধ হলো সে বিষয়টা অনুসন্ধান করতে থাকেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারছিলেন না। প্রথমত তারা ধরেই নিয়েছিলেন এটি ইঞ্জিনের কোনো সমস্যা, মানে টেকনিক্যাল সমস্যা, কিন্তু অনেকক্ষণ ধরেও ওনারা কোনোভাবেই ইঞ্জিনটা ঠিক করতে যখন পারছিলেন না, তখন ওনারা আরো ভালোভাবে খেয়াল করেন আসলে ইঞ্জিনের কোনো ত্রুটি নেই, কোনো একটা রহস্যজনক কারণে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। তখন ওই কার্গোতে থাকা একজন ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ইঞ্জিনে ফু দেন এবং অদ্ভুত ব্যাপার হলো এরপর ইঞ্জিনটি চালু হয়ে যায়। ইঞ্জিন চালু হওয়ার পর সামান্য একটু আগায় কার্গোটি, আগানোর পরে হঠাৎ করে মনে হলো কার্গোটি কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার সাথে সাথে অনেকেই মানে চিন্তা করেন কি ব্যাপার, এখানে তো খুব গভীর পানি, ধাক্কা লাগার তো কথা নয়। ইঞ্জিন চলছে কিন্তু কার্গোটি 1 ইঞ্চিও আগাচ্ছে না, মনে হচ্ছে নিচে কোনো কিছুর সাথে আটকে গেছে। আমির আলী নামক একজন ব্যক্তি, উনি কার্গোতে থাকা লম্বা একটি বাঁশ উনি হাতে করে নিয়ে পানির মধ্যে নামিয়ে দেন, মানে ওই জায়গার গভীরতা কতটুকু সেটা বোঝার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লম্বা এই বাঁশটি পানির নিচে চলে যাচ্ছে, কিন্তু পানির তল খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই বাঁশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই কার্গোটির উচ্চতা। তাহলে কার্গোটি কিসের সাথে বেঁধে গেল? তারা চিন্তায় পড়ে গেলেন। একে তো রাত, দিনের বেলা হলেও সূর্যের আলো পানির নিচে গেলে কিছুটা বোঝা যায় যে কি হয়েছে, কিন্তু রাতের বেলা ওরা বুঝবেন কিভাবে? পানির নিচে তো টর্চ লাইট জ্বলবে না। আমির আলী উনি বেশ সাহসী মানুষ ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি যাবেন, উনি নিচে যাবেন, ডুব দিয়ে দেখবেন আসলে কি হয়েছে, কোথায় বেঁধে গেছে। তো জাহাজের মানে কার্গোর মাস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে উনি ডুব দিলেন। ওনার গায়ে যে শার্ট ছিল এবং লুঙ্গি ছিল, উনি শার্টও খোলেন নাই, শার্ট এবং লুঙ্গি নিয়েই উনি ডুব দিয়েছেন। 5 মিনিট,
10 মিনিট 15 মিনিট হয়ে যায়, আমির আলী আর ওঠে না। কার্গোর মাস্টার উনি চিন্তিত হয়ে পড়েন, কি ব্যাপার, এতক্ষণ তো পানির নিচে দম আটকে থাকা সম্ভব নয়, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। এই চিন্তা যখন উনি করছিলেন তখন আরো যারা স্টাফরা ছিলেন এর মধ্য থেকে 2জন বললেন যে আমরা ডুব দিয়ে দেখি আসলে কি হয়েছে, কেন আমির আলী উঠছেন আর ঘটনাটা কি। তখন ওই কার্গোতে থাকা 2জন লোক ওনারাও ডুব দেন। ডুব দিয়েই ওনারা যেই ঘটনাটি দেখতে পান বা যেই দৃশ্যটি দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য ওনারা কখনো কল্পনাও করেনি। ওনারা দেখতে পান যে আমির আলী সে কার্গোর ঠিক তলায়, তার দেহ আটকে আছে। আর অদ্ভুত ব্যাপার হলো যে একদম নিচ থেকে, মানে যেখানে মাটি রয়েছে সেখান থেকে এক ধরনের আলো বিকিরিত হচ্ছে। মানে ওই আলোয় কার্গোর নিচে কি আছে বা ওই জায়গাটার আশেপাশে কিছুটা আলোকিত হয়েছে, আবছা দেখা যাচ্ছে। ওই আবছা আলোতে তারা আমির আলীর দেহকে দেখতে পাচ্ছেন। এবং আরো একটা জিনিস দেখতে পান, সেটি হচ্ছে বিশাল আকৃতির একটা হাত মাটির নিচ থেকে উঠে ওই কার্গোটিকে ধরে রেখেছে। ওনারা বুঝতে পারেন ওনারা বিশাল একটা বিপদে পড়েছেন, কারণ এত বড় হাত, এটা তো কোনো স্বাভাবিক হাত নয়, নিশ্চয়ই কোনো একটা দানব, স্থানীয়ভাবে দেও বলে, কোন একটা দানব এটাকে ধরে রেখেছে। ওনারা দ্রুত, কারণ সময় খুব কম ছিল, কারণ পানির নিচে তো তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না, ওনারা চিন্তা করেন আমির আলীকে তাড়াতাড়ি নিয়ে উপরে চলে যায়। 2জন দ্রুত আমির আলীর দেহের কাছে গিয়ে যখনই তারা টান দিয়েছেন তখন ওনারা আরো ভয় পেয়ে যান। ওনারা দেখতে পান যে এই শার্ট এবং লুঙ্গি তো আমির আলীরই, কিন্তু আমির আলী কোথায়? এ তো আমির আলীর কঙ্কাল। কারণ আমির আলীর আসলে দেহে কোনো মাংসই ছিল না, শুধু কঙ্কাল ছিল। কি হয়েছে তার সাথে ওনারা বুঝতে পারলেন না। ওনারা প্রচন্ড ভয় পেলেন। ওনারা দ্রুত নৌকায়, মানে কার্গোতে উঠে পড়লেন। উঠে পড়ে সবাইকে বললেন এই ঘটনা আমরা নিজেই দেখেছি আর আমির আলীর এই ঘটেছে। তখন সবাই ভয় পেয়ে যান। ওনারা বুঝতে পারেন ওনারা খুব বড় একটা বিপদে পড়েছেন। কিন্তু কেন? এরকম ঘটনা তো আগে কখনো হয়নি, কেন ওনাদের সাথে এটি হচ্ছে? ওনারা চিন্তা করতে থাকেন। হঠাৎ খুবই বয়স্ক কিন্তু গম্ভীর একটি শব্দ ওনাদের কানে আসে, এটা সবাই শুনতে পান। সেখান থেকে বলা হয় ওদের এই কার্গোর মধ্যে একটি পাথর রয়েছে কালো রঙের, এই পাথরটি নিচে ফেলে দে, না হলে এই কার্গো এখনই ডুবে যাবে। তখন এই একবার, শুধু একবারই এই কথাটি বলেছে, কিন্তু সবাই শুনেছে। এখন ওই কার্গোতে থাকা যে 4-5 জন ছিল তারা চিন্তা করে এত ভারী ভারী পাথর তারা কিভাবে সরাবে, এটা পানিতে ফেলে দিতে হবে, আর ফেলে দিলে এই পাথরগুলো উঠানোও যাবে না। আর এই পাথরগুলো তো বহু টাকা দিয়ে খুলনার আর একটা পার্টি কিনেছে, তো তাদেরকে কি জবাব দেবে? কিন্তু তারপরেও চিন্তা করে যে পাথর ডুবে গেলে কোনো না কোনো ব্যবস্থা তারা করবে হয়তো বা পরে, কিন্তু এখন জান তো বাঁচাতে হবে এবং কার্গোটাকেও বাঁচাতে হবে। তখন মাস্টার সিদ্ধান্ত দেন যে সব পাথর পানিতে ফেলে দিতে থাকো, দেখি কালো পাথরটা বের হয় কিনা। এভাবে 4-5 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে ওই পাথর আস্তে 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 পানিতে ফেলতে থাকে। ভোরের আজানের আগে হঠাৎ অদ্ভুত একটি পাথর তারা দেখতে পান। মোহাম্মদ আলী ভাই যিনি যেটি বলেছিলেন, এই পাথরটির আকৃতি অনেকটাই মানুষের মতো ছিল, কিন্তু মানুষ না, জাস্ট ন্যাচারালি এটা মনে হচ্ছে গঠিত হয়েছে, কিন্তু আকৃতি অনেকটা মানুষের মতো হলে কিন্তু সেটা মানুষের হুবহু মানুষের মতো নয়। খুবই কুচকুচে কালো, অস্বাভাবিক রকমের কালো একটি পাথর, মানে এত কালো যে ওর উপরে আলো পড়ার সাথে সাথে মানে আলোটা রিফ্লেক্ট হচ্ছে, মানে এত কালো, মানে কাচের মতো একটি পাথর।
এবং আরো অদ্ভুত ব্যাপার হলো এই পাথরটি আকারে কিন্তু খুব বেশি বড় নয় এবং ওজন হওয়ার কথা 7 থেকে 8 কেজি, তাদের অনুমান অনুযায়ী। কিন্তু একজন ব্যক্তি কোনোভাবেই ওই পাথরটি তুলতে পারছিলেন না। প্রায় 3-4 জন মিলে ওই পাথরটি উঁচু করতে সক্ষম হন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই তারা পাথরটি ধরেছে তাদের শরীরে অদ্ভুত এক ধরনের শিহরণ অনুভূত হয়েছে। মনে হচ্ছে যে তাদের শরীরে হালকা বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছে, মানে হালকা বৈদ্যুতিক শক খেলে যেমন অনুভূত হয় ঠিক তেমনটা। কিন্তু তারপরেও 3-4 জন মিলে দ্রুত ওই পাথরটি যখনই পানিতে ফেলে দেয়, তখন হঠাৎ করে কার্গোতে একটি ঝাঁকি অনুভূত হয়। মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস এই কার্গোটিকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কার্গোটিতে একটি ঝাঁকি অনুভূত হলো এবং তারা সবাই বুঝতে পারেন এখন মনে হচ্ছে কার্গোটি হালকা ঢেউয়ে দুলছে বা একটু নড়াচড়া করছে। তখন তারা বুঝতে পারেন আসলে নিচে যে ভয়ঙ্কর হাতটি ছিল, এই হাতটি ওই কার্গোকে ছেড়ে দিয়েছে। এরপরে ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত ওই জায়গা থেকে বের হয়ে তারা রূপনগর নামক একটা জায়গায় কাছে চলে আসেন এবং তারা ওই সময় খুলনাতে যাননি। রূপনগর নামক ওই জায়গার কাছে এসে কার্গোটি ওই বাজারের কাছে, ওইখানে একটা বাজার রয়েছে, ওই বাজারের কাছে এসে কার্গোটি সাইড করা হয় এবং তারা নেমে, তখন ফজরের আজানও দিয়ে দিয়েছে, কিছু লোকজন মসজিদে আসা শুরু করেছে, তাদেরকে এই ঘটনাটি খুলে বলেন। তখন তারা বলেন যে তোমরা তো খুব বড় বাঁচা বেঁচে গেছো, কারণ ওই হাতির গাথা নামক একটা জায়গায় অদ্ভুত কিছু ঘটনা রয়েছে এবং অনেকেই সেই ঘটনার সাক্ষী। সেখানে স্থানীয় ভাষায় ওই জায়গাটিতে নাকি দেও রয়েছে, দেও মানে দানব রয়েছে। কখনো কখনো কোনো ধরনের অঘটন তারা ঘটান। এবং আর একটা অদ্ভুত ব্যাপার যেটি আমরা ওখানে গিয়ে জেনেছিলাম, সেটি হচ্ছে যে ওই জায়গাটিতে অদ্ভুত নাকি একটি সাপ রয়েছে। সাপটি অনেক বড়। কোনো মানুষ এখনো সেই সাপটিকে দেখেন। এই সাপটির মাথা নাকি হুবহু সাপের মতো নয়, আবার মানুষের মতোও নয়, ঠিক মাঝামাঝি এক ধরনের অদ্ভুত টাইপের একটি মাথা। কিন্তু ওই সাপটি নাকি কাউকে ক্ষতি করে না, এখন পর্যন্ত কাউকে ক্ষতি করেনি। এরকম ওই হাতির গাথা নামক জায়গায় কিছু অদ্ভুত ও রহস্যজনক বিষয় প্রচলিত আছে। কিন্তু আমির আলীর দেহটা পরদিন সকালে সেখান থেকে উদ্ধার করা হয় এবং সত্যিই তার শরীরে কোনো মাংস ছিল না। কিন্তু মুহূর্তের মধ্যে কিভাবে একটা মানুষ কঙ্কাল হয়ে যেতে পারে, এটি খুবই রহস্যাবৃত একটি বিষয়। টাঙ্গুয়ার হাওরের হাতির গাথা জায়গাটিতে আমরা গিয়েছিলাম, অনেক গভীর। প্রিয় লিসেনার্স, আপনারাও চাইলে সেই জায়গাটিতে যেতে পারেন। কিন্তু একটি কথা বলে রাখি, প্রত্যেকটি ঘটনা সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। কারণ হচ্ছে স্থানীয়ভাবে কেউ কোনো ঘটনা বলতে চায় না, অনেক রিকোয়েস্ট করে তাদের মুখ থেকে ঘটনাটা বের করতে হয়েছে। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই কার্গোটি যখন দিনের বেলা সবাই পরখ করতে যান, কার্গোটি যখন ডুব দিয়ে নিচে দেখার চেষ্টা করেন এবং সত্যি দেখেন নিচে এমন শক্ত কিছু ওইটাকে ধরে রেখেছিল যে কার্গোর নিচে দাগ হয়ে আছে। যে জায়গাটিতে 5 আঙ্গুলের, ঠিক যেমন আমরা কোথাও যদি কাউকে আঘাত করি, মুখে আঘাত করলে 5 আঙ্গুলের ছাপ পড়ে যায় মুখে, ঠিক তেমনি এই 5 আঙ্গুল দিয়ে যে কার্গোর নিচে চেপে ধরে রেখেছিল, কয়েকটা জায়গায় এরকম স্পাতটা বসে গেছে। তার মানে ওখানে খুব প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করি সবার ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু একটি কথা, কি ছিল সেই পাথর আজও জানতে পারিনি। কেনই বা ওই পাথরটার জন্য এমনটি হয়েছিল? কোথা থেকে এসেছিল পাথর? কোথায় গেল? পানির নিচেও কিন্তু পরবর্তীতে কেউ ডুব দিয়ে ওই পাথরটি উদ্ধার করার সাহস করেনি। ভালো থাকবেন প্রিয় লিসেনার্স। আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে
আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।